৯৭ বছর আগে নিউক্লিয়ার বিস্ফোরণের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যায়, যার ফলে মারা যায় পৃথিবীর প্রায় সব মানুষ। শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ মহাকাশযান তৈরি করে মহাকাশে থাকতে শুরু করে, কিন্তু সেখানে থাকতে থাকতে তাদের অক্সিজেন এবং খাবার পানি শেষ হয়ে আসে। তাই তারা ১০০ জন মানুষকে পাঠায় পৃথিবীটা বসবাসের যোগ্য হয়েছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু এই ১০০ জন মানুষ পৃথিবীতে এসে দেখে গোটা পৃথিবী আর আগের মতো নেই। গোটা পৃথিবী যেন পরিবর্তন হয়ে একটি বিশাল গোলক দাদার মতো হয়েছে। শেষ পর্যন্ত এই মানুষগুলোর ভাগ্য আসলে কি হবে সেটা জানতে হলে দেখতে হবে দ্য হান্টেড সিরিজের এক্সপ্লেনেশন। তো কথা না বাড়ি আজকের গল্পের এক্সপ্লেনেশনটা শুরু করে দিই। একটা ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণের কারণে আজ থেকে প্রায় ৯৭ বছর আগে পৃথিবী ধ্বংস হয়ে যায়। সেই সাথে মারা যায় পৃথিবীর প্রায় সব মানুষ। তবে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে ১২টা দেশ মিলে মহাকাশে অনেক বড় স্পেস স্টেশন বা কৃত্রিম উপগ্রহ তৈরি করে নিজেরা থাকার জন্য। কিন্তু এই স্পেস স্টেশনে খুব সংখ্যক মানুষই বসবাস করছে। এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ আছে যারা আবার স্পেস স্টেশন পরিচালনা করে, আর বাদবাকি সব মানুষগুলো এখানে আশ্রয় নিয়ে আছে। আর কিছু মানুষ এখানে বন্দি করে রাখা হয়েছে, মানে এখানকার কিছু নিয়ম কানুন আছে, যারা নিয়ম কানুন ভঙ্গ করে তাদেরকে এখানে বন্দি করে রাখা হয়। এখন আমরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছি তার নাম ক্লার্ক, সেও কিন্তু এখানে বন্দি অবস্থাতে আছে। সে যখন বসে বসে ছবি আঁকছিল তখন স্পেসশিপ থেকে কিছু সিকিউরিটি গার্ড এসে তাকে কোথাও একটা নিয়ে যেতে চায়, আর নিয়ে যাওয়ার আগে তার হাতে এক ধরনের ব্যান্ড পরিয়ে দেওয়া হয়। কিন্তু এখন কথা হলো এই ব্যান্ডগুলো আসলে কিসের, আর এগুলো কাদেরকেই বা পরানো হয়। আসলে এই ব্যান্ডগুলো কারো হাতে দেওয়া মানে তাকে পৃথিবীতে পাঠানো হবে। পৃথিবী এখনো বসবাসের যোগ্য হয়েছে কিনা সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাই তাদের এখানকার কিছু বন্দি মানুষকে পাঠানো হবে এটা চেক করার জন্য। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বন্দি মানুষগুলোকেই কেন পাঠানো হবে। এমন তো হতে পারে যে পৃথিবী এখনো বসবাসের যোগ্য হয়ে ওঠেনি এবং আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেছে, যেটা মানুষের জন্য খুবই বিপজ্জনক। তাই তারা মনে করছে যে যদি কোনো বিপদ হয় বা মানুষ মারা যায় তাহলে যেন বন্দির মধ্যে থেকে কেউ মারা যায়। আসলে কথায় আছে না, জোর যার মুলক তার। তার মানে এই বন্দীদের এখন বিপদের মধ্যে ঠেলে দেওয়া হবে। ঠিক তখনই ক্লার্কের মা ক্লার্ককে বলে, আমাদের এই স্পেস স্টেশন দিন দিন খাবার পানি এবং অক্সিজেন কমিয়ে আসছে, যার জন্য খুব বেশি দিন মানুষ এই আর্কের ভিতরে বেঁচে থাকতে পারবে না। হাতে সময় আছে আর মাত্র ৬ মাস। তাই ক্লার্ক সহ বাকি ১০০ জন মানুষকে পৃথিবীতে গিয়ে দেখে আসতে হবে বসবাসের যোগ্য হয়েছে কিনা। এরপরে ক্লার্ক সহ বাকি ১০০ জনকে একটি মহাকাশ করে পৃথিবীর উদ্দেশ্যে পাঠানো হয়। আর এখানে আপনাদের একটা কথা বলে রাখি, ক্লার্কের বাবা কিন্তু মারা গিয়েছে, তাকে স্পেসশিপ থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এদিকে আবার দেখা যায় যে ১০০ জন মহাকাশ যান নিয়ে রওনা হয়েছিল, তাদের কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যায়, যার ফলে আর্কের সাথে তাদের যোগাযোগ পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। মহাকাশ যানটা একটা ধাক্কা দিয়ে পৃথিবীতে নেমে আসে, আর এতে একজন মারা গেলেও মহাকাশযানের খুব একটা সমস্যা হয় না। তাদের মধ্যে একজন, সে মহাকাশযানের দরজাটা খুললেই তাদের সামনে একরাশ আলো এসে পড়ে, যা আগের কখনো দেখেনি। কারণ এখানে যারা এসেছে তারা সবাই জন্ম হয়েছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর, মানে সবারই জন্ম হয়েছে ওই আর্ক স্পেসে। তাই তারা কখনো এই পৃথিবীর সৌন্দর্য বা পৃথিবীর আলো সম্পর্কে কোনো ধারণা নেই। এদিকে পৃথিবীতে পৌঁছানোর পর ক্লার্ক একটি ম্যাপ বের করে, সেই ম্যাপ থেকে সবাইকে বলে যে এবার আমাদের কোথায় যেতে হবে। তারা আসলে পৃথিবীতে এসেছে কয়েকটা জায়গায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এটা দেখার জন্য যে পারমাণবিক বোমের রেডিয়েশন এখন আছে কিনা। এছাড়া তারা এমন কিছু জায়গার খোঁজ পেয়েছে যেখানে এখনো খাবারের পানি পর্যাপ্ত পরিমাপ আছে এবং সেখানে আরো বেশি পাওয়া যেতে পারে। পরে ক্লার্ক সবাইকে বলে দেয় যে তাদের গন্তব্যস্থান হলো মাউন্টেন ওয়েদার নামের একটা জায়গা। আর এখন যে ছেলেকে দেখতে পাচ্ছে তার নাম হচ্ছে ওয়েলস, আর সে আর্ক চ্যালেসের ছেলে। সে ক্লার্কের জন্যই মূলত পৃথিবীতে এসেছে। তাদের মধ্যে থাকা ব্ল্যাক নামে একটি ছেলে হঠাৎ করে ওয়েলসের সাথে মারামারি করতে শুরু করে দেয়। তো এরপরে ক্লার্ক তার সাথে আরো কয়েকজন নিয়ে প্রায় ২০ মাইল পথ অতিক্রম করে সেই মাউন্টেন ওয়েদার নামে জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর বাকিরা সবাই এখানেই থেকে যায়, কিন্তু জঙ্গলের রাস্তা কেমন সেই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাই তাদের অনেক সতর্ক থাকতে হবে। আর এটা তারা তখনই বুঝতে পেরে যায় বেশ কিছু দূর হেঁটে যাওয়ার পর, যখন তারা জঙ্গলের ভিতর একটি হরিণকে দেখতে পায়। এই প্রথমবার তারা নিজের চোখে কোনো পশুকে দেখতে পাচ্ছে। প্রথমে হরিণটাকে দেখে তারাও ততটাই খুশি হচ্ছিল। হরিণটা তাদের দিকে তাকাতেই তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ সে নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে পশুর মুখটা আগুনে পুড়ে যে এক ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে, যা আসলে যে দেখবে সেই ভয় পেয়ে যাবে। এদিকে আর্ক স্টেশনে দেখি সেখানকার প্রধানকে কেউ একজন গুলি করেছে। আর এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যারা পৃথিবীতে এসেছে তারা কেউ ওয়েলস বা কার্লকে পছন্দ করে না, কেননা ওয়েলসের বাবা হলো আর্কের হেড আর কার্লকের মা হলো একজন অফিসার।
আর্কের ভিতরে যে মানুষগুলো থাকতো তাদের আর্কের কর্মকর্তারা অনেক অত্যাচার করত। আর্কের মানুষ সব কর্মকর্তাদের ঘৃণা করত, কারণ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর সেই মানুষগুলো এখানে আশ্রয় নিয়েছিল। তাদের জন্য কঠোর কিছু নিয়ম কানুন বা সাজা নির্ধারণ করা হয়েছে। এখানে সাজা দুটো ভাগ রয়েছে। যে অপরাধে 18 বছর ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, মানে আর্কের বাইরে মহাশূন্যে ফেলে দেওয়া হবে। আর যাদের বয়স 18 বছরের কম তাদেরকে আজীবন বন্দী করে রাখা হবে। এমনকি যদি সেখানকার কারো একটার জায়গায় দুটো সন্তান হয় তাহলে সেটাও ছিল অপরাধ, কারণ সেখানে জনসংখ্যা যত বাড়বে খাবার পানি অক্সিজেন ততই কমতে থাকবে। অন্যদিকে দেখতে পাই যে ব্ল্যাক নামের ছেলেটা তাদের ওখানকার থাকা লোকজনকে বুঝিয়ে হাতের ব্যান্ডটা খোলার জন্য রাজি করে ফেলে। আসলে এই ব্যান্ডগুলো এমন একটি ডিভাইস যার মাধ্যমে আর্কের মানুষজন বুঝতে পারবে যে পৃথিবীতে তারা কি করছে এবং কোথায় যাচ্ছে। তো সেখানে থাকা লোকজন তখন সেখানে একটা জলাশয় দেখতে পায়। পানি দেখে তাদের মধ্যে একটা ছোট্ট মেয়ে পানিতে গিয়ে ঝাঁপিয়ে দেয়, কারণ তারা কখনো এর আগে এমন কিছু দেখেনি। যে মেয়েটা পানিতে ঝাঁপ দেয় সে হচ্ছে ব্ল্যাকের বোন, এবং কিছুক্ষণ পর দেখা যায় পানিতে একটা বড় মাছ তার উপর হামলা করে। তখনই ব্ল্যাক আর বাকিরা মিলে বুদ্ধি করে পাথর ফেলে কোনো রকম তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর এভাবে রাত হয়ে যায়। ব্ল্যাক তখন বাকি সঙ্গীদের হাত থেকে ব্যান্ডটা খুলে আগুনে পুড়িয়ে দেয়। ব্ল্যাক ওয়েলসকে একদমই সহ্য করতে পারে না, কারণ তো আগেই বলেছি ওয়েলসের বাবা আর্কের হেড আর ব্ল্যাকের মা একটির জায়গায় বেশি সন্তান জন্ম দেওয়ার কারণে ওয়েলসের বাবা ব্ল্যাকের মাকে হত্যার আদেশ দেয়, এমনকি তার বোনকেও বন্দি করে রাখা হয়। আর এর জন্য ব্ল্যাক ওয়েলসকে একদমই সহ্য করতে পারে না। অন্যদিকে দেখা যায় যে আর্কের কর্মকর্তাদের মধ্যেও ঝামেলা হচ্ছে, আর আর্কের প্রধান যাকে গুলি করা হয়েছে তার বদলে ক্যান নামের একজন সেখানকার লিড হতে চাচ্ছে, আর সেই ক্ল্যাকের মাকে গ্রেপ্তার করে। ক্যান আসলে অনেক খারাপ একজন মানুষ আর প্রচন্ড ক্ষমতালোভী। সে এর আগে আইন ব্যবহার করে ক্লার্কের বাবাকেও মেরে ফেলেছিল, আর এখন চাচ্ছে ক্লার্কের মাকেও হত্যা করতে। সে তাকে হত্যা করতে চায় কারণ ক্লার্কের মা আর্কের হেডের খুবই কাছের মানুষ। কিন্তু দেখা যায় ক্লার্কের মাকে যখন হত্যা করার জন্য রেডি করা হচ্ছিল তখন অসুস্থ অবস্থায় আর্কের হেড সেখানে পৌঁছে যায় আর তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে ক্লার্ক এই পৃথিবীতে এসে পাখির ডাক শুনছে এবং সে সূর্য উদয় হতে দেখছে। আসলে সে শুধুমাত্র গল্পেই তার বাবা মার কাছ থেকে শুনেছে, আর সে প্রথমবারের মতো নিজের চোখে এগুলো দেখতে পাচ্ছে। এরপর দেখা যায় ক্লার্ক এবং তার বাকি সঙ্গীরা জলাশয় পার হওয়ার জন্য গাছে ঝুলে থাকা ডালপালার সাহায্য নেয়। আর এভাবে পার হয়ে যাওয়ার সময় একজন হঠাৎ করে তার বুকে একটি বর্ষা লেগে, আর এই ঘটনার মাধ্যমে ক্লার্ক বুঝতে পারে যায় ওই মাউন্টেনে শুধুমাত্র তারা একাই না, আরো অনেকেই আছে যারা পৃথিবীতে অলরেডি বসবাস। এই দৃশ্য দেখতে পেয়ে তারা ভয় পেয়ে সেখানে পালাতে শুরু করে। ঠিক তখনই দূর থেকে একটি চিৎকারের আওয়াজ ভেসে আসে, কিন্তু সেখানে গিয়ে তেমন কিছুই দেখতে পায় না। এদিকে আর্কের কর্মকর্তারা কেউ বুঝতে পারছে না যে তারা যে মানুষগুলোকে পাঠিয়েছে তাদের হাতের ব্যান্ডগুলো অকেজ হয়ে পড়ছে কেন। আসলে তারা তো জানেই না যে ওই ব্যান্ডগুলো খুলে আগুনে পুড়ে দেওয়া হয়েছে, তাই তারা ধরে নিয়েছিল যে ওই ব্যান্ডগুলো অকেজ হয়ে পড়েছে, আর তারা ভাবতে শুরু করে যে ওই মানুষগুলো বোধহয় মারাই গিয়েছে। অন্যদিকে দেখা যায় আসলে পৃথিবীতে এসে তারা নিজেদের মধ্যে জীবনযাপন কাটাতে শুরু করছে, আর ব্ল্যাক সেই মানুষগুলোর কাছে নিজেকে লিডার হিসেবে দাবি করছে। অন্যদিকে দেখা যায় ওই ঘটনার পর থেকে ক্লার্ক তার বাকি সঙ্গীদের কাছে ফিরে এসে সে বাকিদের এসে জানায়, আমরা কিন্তু এখানে একা নেই, আমাদের ধারণা পুরোপুরি ভুল ছিল। এই পৃথিবীতে আরো অনেক মানুষ আছে, আর সেই মানুষগুলোর মধ্যে কেউ একজন তাদের সঙ্গীর উপর হামলা করেছে। তবে এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে পৃথিবী এখন পুরোপুরি মানুষের বসবাসের যোগ্য হয়ে উঠেছে। মানুষ চাইলে এখন পৃথিবীতে এসে থাকতে পারবে, কিন্তু সমস্যা হলো এখন যারা পৃথিবীতে বসবাস করছে এদের মধ্যে কেউ আমাদের ভালোভাবে গ্রহণ করবে না, কারণ আমরা সবাই তো মহাকাশ থেকে এসেছি। তাই এখানে বেঁচে থাকা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এদিকে ক্লার্ক চাচ্ছিল যে তার আহত সঙ্গীকে উদ্ধার করতে, আর এর জন্য সে একটি নতুন টিম বানায়। আর তার টিমের মধ্যে ওয়েলস, ব্ল্যাক, মাফি আর ফিন। ব্ল্যাকের উদ্দেশ্য হলো ক্লার্কের হাত থেকে ওই ব্যান্ডটা ছিনিয়ে নেওয়া। এরপর ক্লার্ক ফিনের সাথে একটি ঝর্ণার কাছে আসে, সেখানে সে রক্তের দাগ দেখতে পায়, আর এই রক্তের দাগটা এখন পর্যন্ত শুকায়নি। তার মানে তারা বুঝতে পারে যে তাদের আহত সঙ্গী আশেপাশেও কোথায় একটা আছে। অন্যদিকে আবার আর্কে দেখা যায় যে সেখানে ক্লার্কের মায়ের কাছে একটা মেয়ে এসে জানায় যে পৃথিবীতে পৌঁছানোর পর তাদের হাতের ব্যান্ড অফ হয়ে গিয়েছে, আর আসলে কেউই মারা যায়নি। আর এই মেয়েটার নাম হলো রেভিন, সে আসলে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। অন্যদিকে দেখতে পায় যে ক্লার্ক হাঁটতে হাঁটতে দেখে তার সঙ্গে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ঠিক তখন একটা হিংস্র পশু এসে তাদের উপর হামলা করেই বসে। ঠিক তখনই ওয়েলস পশুটাকে গুলি করে মেরে ফেলে, ব্ল্যাককে সেখান থেকে বাঁচিয়ে নেয়।
এরপর তাদের সেই আহত সঙ্গীকে তাদের ডেরায় নিয়ে আসে। এদিকে আবার আর্কের সব কর্মকর্তারা এক জায়গায় হয়ে একটি মিটিং এর আয়োজন করছে, কারণ তাদের কাছে যে খাবার আছে সেই খাবার দিয়ে 6 মাসও নয় বরং আর 4 মাস টিকে থাকা যাবে। এরপর তাদের হয়তো না খেয়ে মরে যেতে হবে। যেন সবাইকে এভাবে মরে যেতে না হয়, তাই সেখানকার অফিসাররা গবেষণা করে একটি উপায় বের করে। উপায়টা হলো সেখানে থাকা 209 জন মানুষকে হত্যা করবে। আর এই 209 জন মানুষকে হত্যা করলে তাদের খাবার, পানি এবং অক্সিজেন বেঁচে যাবে। আর এই বেঁচে যাওয়া জিনিস দিয়ে বাকি মানুষগুলো আরো কয়েকটি মাস বেঁচে থাকতে পারবে। কিন্তু এই সিদ্ধান্ততে সবাই রাজি হয় না। এদিকে ক্লার্কের মা রাইফেল নামে সেই মেয়েটিকে ডেকে একটি পুরনো মেশিন ঠিক করতে বলে। এদিকে আবার দেখা যায় যে পৃথিবীতে যারা গিয়েছে তাদের মধ্যে 2 জন এক ধরনের বিষাক্ত ধোঁয়ার মধ্যে গিয়ে পড়ে, তারপর আর তাদের খুঁজে পাওয়া যায় না। এদিকে ক্লার্ক তার আহত সঙ্গীর ট্রিটমেন্ট নিজে শুরু করে দেয়। সে ওয়েস এবং ফিনকে সঙ্গে নিয়ে নদীর ধারে বিভিন্ন বেশ উপকরণ সংগ্রহের জন্য যায়, কিন্তু সেখানে যাওয়ার পর তারা একটি অদ্ভুত ঘূর্ণিঝড়ের মতো ধোঁয়া আসতে দেখে, আর তাই তারা সেখান থেকে দ্রুতই পালিয়ে আসে। ওই টাইম আসলে ব্ল্যাক এবং তার সঙ্গীদের নিয়ে শিকার করতে গিয়েছিল, আর সেই সময় তারা দুজনেই ধোঁয়ার কবলের মধ্যে পড়ে যায়। ঠিক এই সময় গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে ক্লার্কের বাবা জীবিত ছিল, আর সে খুবই ভালো করে জানতো যে স্পেসশিপে অক্সিজেনের পরিমাপ কমে আসছে, আর সেই কথাটা অন্য মানুষকে জানাতে চাচ্ছিল। কিন্তু তার বাবা যখন তার মাকে এসব কথা বলছিল, তখন ক্লার্ক সব কথাই শুনে ফেলে। এই কথাগুলো সে খুব ভরসা করে তার বন্ধু ওয়াইজনকে দেয়, আর তাকে অনুরোধ করে বলে সে যেন কাউকে এই কথাটা না বলে। কিন্তু এরপরে ক্লার্কের বাবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর আর্কে থেকে মহাশূন্যে ফেলে দেওয়া হয়। ঠিক এই বিষয়টি ক্লার্ক মেনে নিতে পারেনি। ক্লার্কের মনে হয় যে সবকিছুর জন্য দায়ী হলো ওয়েস। সে মনে করতো যে ওয়েস নিশ্চয়ই তার বাবাকে সবকিছু বলে দিয়েছে, আর এই কারণে হয়তো ওয়েসের বাবা ক্লার্কের বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আর এই ঘটনার পর থেকে ক্লার্ক এবং ওয়েসের বন্ধুত্ব পুরোপুরি নষ্ট হয়ে যায়। এরপর থেকে গল্প আবার বর্তমানে ফিরে আসে, আর দেখা যায় যে সারাত কেটে সকাল হয়ে গিয়েছে, আর সেই অদ্ভুত ধোঁয়াটি এতক্ষণ অদৃশ্য হয়ে গেছে। কিন্তু তার এক সদস্য খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চোখ মুখ অসহ্য যন্ত্রণার চাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তার উপরে শরীরে যেন কেমন ফোসকা পরে একদম ঝলসে গেছে। যে এতটাই কষ্ট পাচ্ছিল সে নিজে থেকে তার কাছে মৃত্যু ভিক্ষা চায়। ব্ল্যাক এমনিতে খারাপ মানুষ হলেও তার এই অবস্থা দেখে সে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু ক্লার্ক কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য ছুরি দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য একবার ভেবে দেখুন তো, মানুষ ঠিক কতটা যন্ত্রণা পেলে নিজের মৃত্যু কামনা করে। যাই হোক, এখানে আমাদের আজকের পর্বটি শেষ করছি। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, তাহলেই দ্বিতীয় পর্বটি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।